আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি, যা তোমাদের পাঠ্য বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। সবচেয়ে একটি বিখ্যাত প্রবন্ধ কাজী মোতাহার হোসেন চৌধুরীটি লিখেছেন। কাজী মোতাহার হোসেন চৌধুরীর এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি দিয়ে তার যে কবির জীবন, অর্থাৎ তিনি যত যে লেখালেখি করেছেন, এই প্রবন্ধটির আলোকে তিনি এতটাই পাঠক সমাজে সাড়া জাগিয়েছিলেন, যা নন্দিত কবি হিসেবে কিন্তু তিনি স্বীকৃত। এই কবি অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ পাস করেন। অতঃপর তিনি সেই বিশ্ববিদ্যালয়ে অনেকদিন অধ্যাপনা করেছেন। কাজী মোতাহার হোসেন ছিলেন মননশীল চিন্তাধারার একজন লেখক। তোমরা জানো যে ঢাকা থেকে প্রকাশিত একটি শিক্ষা পত্রিকা ছিল, সেই শিক্ষা পত্রিকার সাথেও কিন্তু কাজী মোতাহার হোসেন চৌধুরী সম্পৃক্ত ছিল। শিক্ষা পত্রিকা যখন প্রকাশিত হতো, সেই পত্রিকার উপরে কিন্তু লেখা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কি সুন্দর একটি কথা! জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই যে চিন্তা চেতনার যে প্রতিফলন এই শিক্ষা পত্রিকার, সেই শিক্ষা পত্রিকায় কিন্তু কাজী মোতাহার হোসেন অনেক লেখালেখি লিখেছেন। এই কাজী মোতাহার হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতি কথা। এই সংস্কৃতি কথা প্রবন্ধের মধ্যে তিনি মানুষের জীবন সম্পর্কে, মানুষের চিন্তা চেতনা সম্পর্কে, খাওয়া দাওয়া, রুচি অভিরুচি সমস্ত বিষয় নিয়ে সুনিপুণভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটি প্রবন্ধে। এই প্রবন্ধটি পড়লে মানুষের জীবন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা খুঁজে পাওয়া যায়। এছাড়া কাজী মোতাহার হোসেন চৌধুরীর দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে, সভ্যতা এবং সুখ। কাজী মোতাহার হোসেন চৌধুরী 1956 সালে মৃত্যুবরণ করেন। আমাদের কবি পরিচিতি সম্পর্কে এতটুকু জানলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই প্রবন্ধের মূল আলোচনায় চলে যাব। তাহলে এই প্রবন্ধটি যদি আমরা একটু বিশ্লেষণ করি লাইন বাই লাইন, আমরা তাহলে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নে আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই তোমাদের এই বইটা হাতে নিবে। 87 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই প্রবন্ধটি রয়েছে। আমরা সরাসরি মূল প্রবন্ধে চলে যাচ্ছি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। কাজী মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে মানুষের জীবনটাকে, অর্থাৎ আমাদের যে জীবন, এই জীবনটাকে দোতলা ঘরের সাথে তুলনা করেছে। সাপোজ আমাদের এটা একটি ঘর, এটা দোতলা একটি ঘর, এটা প্রথম তলা, এটা নিচতলা, অর্থাৎ এটা প্রথম তলা, এটা নিচতলা, দোতলা ঘরের সাথে মানুষের জীবনটাকে তুলনা করেছেন। কিভাবে তুলনা করেছেন দেখো, মানুষের জীবনটাকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, জীবসত্তা এবং মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তাকে তিনি নিচতলার সাথে তুলনা করেছেন। এটা মনে করে ধরলাম যে জীবসত্তা, জীবসত্তা মানে হচ্ছে মানুষের জীবন, আর এটাকে লেখক বলেছেন মানব সত্তা। এই জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে পৌঁছতে হলে আমাদের একটা মই হিসেবে উপস্থাপন করেছেন। এই মইটাকে বলা হয়েছে যে শিক্ষা। অর্থাৎ এই জীবসত্তা থেকে যখন আমরা মানব সত্তার ঘরে যাব, তখন আমাদের যে বাহন বা মাধ্যম, সেটা হচ্ছে আমাদের শিক্ষা। আমি আবার বলছি যে কাজী মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মানুষের জীবনটাকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। দোতলা ঘরের নিচতলাটাকে বলেছেন জীবসত্তা বা জীবন সত্তা, যেটি আমরা বলি না কেন, আর দোতলাকে তুলনা করেছেন মানব সত্তা বা মানুষের যে মনুষ্যত্ব, সেই জিনিসটাকে তুলনা করেছেন। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছতে হলে একটা মই ব্যবহার করতে হবে, অর্থাৎ নিচতলা থেকে দুইতলা একটা যেমন সিঁড়ি থাকে, অর্থাৎ এই সিঁড়িটাকে মই হিসেবে লেখক তুলে ধরেছেন। এই সিঁড়িটা হচ্ছে শিক্ষা, অর্থাৎ জীবসত্তা যদি মানব সত্তার ঘরে পৌঁছে, তাহলে শিক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের এই দুটো বিষয়ই কিন্তু লেখক পুরো প্রবন্ধে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, দেখো কি, জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে,
অর্থাৎ শিক্ষা যে শুধু মানব সত্তার ঘরে কাজ করে এমন নয়, শিক্ষা কিন্তু জীব সত্তার ঘরেও কাজ করে। একটু পরেই আমরা জানবো যে কিভাবে শিক্ষা জীব সত্তার অর্থাৎ জীবনের ক্ষেত্রে কাজ করে। অবশ্য জীবসত্তার গড়েও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। অর্থাৎ খুদ পিপাসা মানে ক্ষুধা ও তৃষ্ণা, এই জিনিসটাই, এই ব্যাপারটিকে মানবিক করে তোলাই হচ্ছে তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। শিক্ষার প্রধান কাজ এবং আসল কাজ হচ্ছে যে মানুষকে মনুষ্যত্বর দিকে ধাবিত করা, মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ মানুষের যদি মনোজগৎ সুন্দর না হয়, মানুষের যদি মন পরিষ্কার না হয়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষার কাজে লাগবে না। অর্থাৎ শিক্ষা কিন্তু এই কাজগুলোই করিয়ে দেখান। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে, আর অপ্রয়োজনীয় দিকই হচ্ছে তার শ্রেষ্ঠ দিক। অর্থাৎ শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, প্রয়োজনীয় দিকটা কি? প্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষা অর্জন করে, সার্টিফিকেট অর্জন করে আমরা একটি ভালো চাকরি করব, অথবা ব্যবসা বাণিজ্য করব, অথবা সে যে কোনো কিছু করে একটা আর্নিং সোর্স অর্থাৎ টাকা পয়সা উপার্জনের একটা মাধ্যম তৈরি করব শিক্ষা অর্জন করে। কিন্তু লেখক বলেছেন এটা যেমন প্রয়োজনীয় দিক আছে, ঠিক তেমনিভাবে অপ্রয়োজনীয় দিকও রয়েছে। অপ্রয়োজনীয় দিকটা কি? অপ্রয়োজনীয় দিকটাকে লেখক কাজী মোতাহার হোসেন চৌধুরী এটাকে তোমার শ্রেষ্ঠ দিক বলেছেন। এই জন্যই শ্রেষ্ঠ দিক যে অপ্রয়োজনীয় দিকের মধ্য দিয়েই শিক্ষা মানুষকে মনুষ্যত্বের দিকে এগিয়ে নিয়ে যা, মনুষ্যত্ব লোকের দিকে এগিয়ে নিয়ে যা, মনুষ্যত্বের যে জগৎ রয়েছে সেই জগতে কিন্তু পৌঁছে দেয় শিক্ষা। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়। অর্থাৎ এই অপ্রয়োজনীয় শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটা, এটা শেখায় যে কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হচ্ছে মনের মালিক, মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটি যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনে আনতে পারে না, কেননা আমাদের এই জীবসত্তার গড়েই নানা রকম বিশৃঙ্খলা রয়েছে। যদি এটার মধ্যে এই সমস্যা থাকে, বুড়ায় যদি সমস্যা থাকে স্যার, তাহলে কিন্তু আর উপরের দিকে তো কখনো স্বপ্নেও দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে আমাদের এই জীবসত্তার মধ্যে যত ঝামেলা বিশৃঙ্খলা, যার কারণে আমরা এই মানব সত্তার দিকে আর পৌঁছতে পারি না। এই জীবসত্তার মধ্যে বিশৃঙ্খলা থাকলে মানব সত্তায় পৌঁছানো যায় না। জীবসত্তার মধ্যে কি ধরনের ঝামেলাটা, কি ধরনের বিশৃঙ্খলা, সেটা হচ্ছে আমরা সবসময় কিন্তু অর্থ চিন্তায় নিগড়ে কিন্তু একেবারে বন্দী, যে আমরা কি খাবো, কি পড়বো, কত টাকা পয়সা ইনকাম করবো, এই চিন্তায় আমরা নিজেদেরকে বিভোর। কিন্তু এই টাকা পয়সার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের মনুষ্যত্ব, আমরা আমাদের বিবেকটাকে একেবারে নস্যাৎ করে ফেলেছি। যার কারণে কিন্তু লেখক বলেছেন যে আমাদের জীবসত্তার মধ্যেই ঝামেলা বা বিশৃঙ্খলা রয়েছে। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে। অর্থাৎ সে ধনী হোক বা গরিব হোক, সবার চিন্তা চেতনা একটা জায়গায়। তারা কি বলছে? চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনে জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ এখানে শিক্ষাকে সোনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। অর্থাৎ শিক্ষার যে প্রধান উদ্দেশ্য, শিক্ষার যে আসল উদ্দেশ্য, যে মানুষকে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, সেই জিনিসটি কিন্তু যদি মানুষ জীবসত্তার দিকে চিন্তা চেতনা করে, অর্থের চিন্তা চেতনা করে, অর্থের দিকেই ধাবিত হয়, অর্থের দিকেই দৌড়াতে থাকে, তাহলে কিন্তু তাকে আর কখনোই মনুষ্যত্ব জগতে পৌঁছানো যাবে না। এর ফলশ্রুতিতে হয়তো এই শিক্ষা অর্জন করে দু একটি মানুষ হয়তো সফলতা অর্জন করবে, আর ম্যাক্সিমাম মানুষগুলোই কিন্তু যে অন্ধকারে নিমজ্জিত ছিল সে অন্ধকারেই থেকে যাবে। তাই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। লেখক এখানে সুন্দর একটি প্রশ্ন করেছেন, যা আমরা তোমাদের ভাষার কাজ দিয়েছি, যে কারারুদ্র আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। সাপোজ একটা কারারুদ্র আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু,
যেমন একজন আসামি যখন কারাগারে থাকে সে কিন্তু বন্দী থাকে, তাকে কিন্তু খাওয়া দাওয়া গোসল সবই দেওয়া হয়, কিন্তু সে কিন্তু বন্দী। অর্থাৎ বলছে কারারুদ্র আহার তৃপ্ত, অর্থাৎ যে কারাগারে বসবাস করে সে কিন্তু তৃপ্তি সহকারে আহার পাচ্ছে, খাবার পাচ্ছে, তারপরেও কিন্তু সেই মানুষটির মূল্য নেই আমাদের কাছে। কারণ হয়তো অনেকেই মনে করবে যে হয়তো যে কারাগারে আছে সে সেটাকে স্বর্গতুল্য মনে করলেও কিন্তু বাইরের মানুষগুলো কিন্তু তাকে বলবে কারাগারে, সেটাকে কখনো স্বর্গের সাথে তুলনা করা যায় না, সেটাকে কখনো শান্তির জায়গা তুলনা করা যায় না। কেননা সে কখনো আলোর পথ দেখে না, সে অন্ধকারে নিমজ্জিত থাকে। এটাই বলছে যে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। প্রচুর অন্নবেষ্ট পেলে আলু হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলু হওয়ার স্বাদ পাওয়ার মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশে বাতাসের ডাকে যে পক্ষী আকুল, পক্ষী মানে পাখি, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অর্থাৎ যে পাখি, যে উড়ন্ত পাখি, যে স্বাধীন চেতা পাখি আকাশে উড়ে বেড়ায়, সে কি খাওয়া দাওয়ার লোভে কি খাঁচায় সহজেই বন্দী হতে চাইবে? কখনো না। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অর্থাৎ অন্ন বস্ত্র ধন সম্পদ এগুলোর চেয়ে সবচেয়ে বড় হচ্ছে মুক্তি। আর এই বুদ্ধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এই বুদ্ধিটি বা এই সুবুদ্ধিটি যদি আমাদের হৃদয়ের ভিতরে জাগ্রত হয়, সেটাই হচ্ছে আসলে মুক্তির পথ। তারপরে লেখক কি বলেছেন? চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ যেখানে তুমি তোমার চিন্তার স্বাধীনতা পাবে না, যেখানে তোমার বুদ্ধির স্বাধীনতা নেই, যেখানে আত্মপ্রকাশের স্বাধীনতা নেই, সেখানে কখনোই মুক্তি সম্ভব নয়। মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে এবং এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। কোন মুক্তির দিকে লক্ষ্য রেখে? যে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, এই দিক থেকে চিন্তা চেতনা করে মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানটা করলেই সার্থক হবে। খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে খুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন। লেখক এর সাথে আবার একটা সলিউশন দিয়েছেন যে ক্ষুধা ও তৃষ্ণা, যে ক্ষুধা ও তৃষ্ণার্ত যে মানুষটি, সেই মানুষটিকে যদি তার ক্ষুধা এবং পিপাসার যে জিনিসগুলো প্রয়োজন সেটাকে সেই জিনিসগুলো না দিয়ে আসলে তার আত্মার মর্ম উপলব্ধি করা কিন্তু যাবে না। এই জন্য তার সেই ক্ষুধা ও তৃষ্ণার জিনিসটাও কিন্তু মেটাতে হবে। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। কি কি উপায় অবলম্বন করতে হবে? একটি হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা। অন্ন বস্ত্র মানে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এগুলোর দিক থেকে মানুষকে এগুলোর দিক থেকে যে মানুষ কোনো চিন্তা ভাবনা না করে সেই দিক থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আরেকটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমাদের যে মনুষ্যত্ব সেই দিক থেকে কিন্তু একটা স্বাদ পাওয়াতে হবে। অর্থাৎ আমাদের পড়াশোনার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ মূল্যবোধ থাকতে হবে, একটা নীতি নৈতিকতা থাকতে হবে, তাহলেই আমরা সহজেই মনুষ্যত্বের জগতে পৌঁছতে পারব। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। আমরা শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। অর্থাৎ একে অপরের দুইটাই কিন্তু, অর্থাৎ আমাদের যে শিক্ষা এবং আমাদের যে অন্য চিন্তার পরিপূরক হলেও যদি শিক্ষা দীক্ষা না থাকে তাহলে সেটা ব্যর্থ। আবার মনে করো যে শিক্ষা আছে কিন্তু অন্য চিন্তা নাই, তাহলে কিন্তু এখানে শিক্ষাটা কিছুটা ব্যর্থ। তাহলে দুইটা জিনিসই কিন্তু একে অপরের, দুইটা জিনিসেরই কিন্তু আমাদের কি করতে হবে? উন্নয়ন ঘটাতে হবে। তাহলে আমাদের জীবনটা হবে সার্থক এবং সাফল্যমণ্ডিত। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিকে ঠেলতে হয়। যে কোনো ভারী জিনিস, একটা ভারী জিনিসকে যদি আমি উপরের দিকে তোলাই তাহলে কিন্তু নিচ থেকে একটু ধাক্কা দিতে হবে, তাহলে কিন্তু সেটা উপরের দিকে তুলতে খুব সহজ হবে। আবার উপর থেকে টানতেও হয়, শুধু নিচের দিকে ঠেললেও তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, অর্থাৎ শিক্ষাটাও হচ্ছে সেই উপর দিক থেকেই টানা। যে জীবসত্তাকে শিক্ষা
উপর দিক থেকে টানবে, অর্থাৎ শিক্ষা সেই জীবসত্তার করে যে বিশৃঙ্খলা সেটার দিকে টানবে উপর থেকে, যে তুমি উপরে উঠো এভাবে টানবে। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের দিকে ঠেলবে। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সেই জীবসত্তাকে উপরের দিকে ধাক্কা দিবে। তাহলে শিক্ষার মাধ্যমে কিন্তু একটি জীবন কি হবে, পরিপূর্ণ হবে। অনেকে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলি মাত্র সত্য, অর্থাৎ লোভে পাপ পাপে মৃত্যু। আমরা যদি লোভে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু চিরন্তন সত্য কথা, যে কোন কেউ যদি বেশি লোভ করে তাহলে তার ক্ষতি হবে, এটা স্বাভাবিক। অতি লোভে তাতি নষ্ট, ঠিক তেমনিভাবে বেশি লোভ করলে লোভে পাপ পাপে মৃত্যু। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমরা ভুলেই যাই যে আমাদের একটি মনুষ্যত্বের জগৎ রয়েছে। আমরা অর্থ চিন্তায় এতটাই বিভোর হই যে এখানে অর্থ চিন্তায় বিভোর হয়ে আমরা আমাদের নীতি নৈতিকতা সব কিছুকে গর্হিত করে সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা কিন্তু সেই অর্থ চিন্তার পিছনে দৌড়ে যাচ্ছি। এর ফলে কিন্তু আমরা মনুষ্যত্বের জগৎ, যে আমাদের অপরিচিত মনুষ্যত্বের জগৎ কিন্তু অপরিচিতই থেকে যাচ্ছে, সেখানে যাওয়ার চেষ্টা করি না, যার কারণে কিন্তু আমরা মনুষ্যত্বের দিক থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের শিক্ষার যে শ্রেষ্ঠ দিক সেটার দিকে আমরা ধাবিত হতে পারি না, অথবা শিক্ষার যে শ্রেষ্ঠ দিকটা যেতে না পারলে শিক্ষার অন্য কোনো বিষয় নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। তারপর লেখক বলছেন, লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, আত্মিক মানে আত্মার মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। ফতুর মানে অনুভূতি, আমাদের যে ভাবনার জগতে, আমাদের যে ফিলিংসের জগতে, সেই জগতে সে নিঃস্ব হয়ে যায়, সহায় সম্বলহীন হয়ে যায়। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে পড়ে জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেখাপড়া দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। লেখাপড়া দুরুস্তি মানে বাইরে ঠাট বোঝায় রেখে চলেন যিনি, অর্থাৎ বাইরে ফিটফাট, ভিতরে বাকিটা তোমরাই জানো। অর্থাৎ এই বাইরে ফিটফাট রেখে ভিতরে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সেই শিক্ষা, সেই বাইরের ফিটফাটের সাথে শিক্ষার কিন্তু কোনো সম্পর্ক নেই। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্তুর সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্য বস্তুর সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। কথা দেখো, তোমার একটু সমস্যা, তুমি হাঁটতেছো, হাঁটার সময় হয়তো পায়ে একটা কাটা বা যে কোনো একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আছে, কিন্তু সেখানে সেদিকে তুমি বারবার তাকাচ্ছ, এতে করে তোমার যে হাঁটার যে একটা আনন্দ, হাঁটার যে মজা, সেই জিনিসটা কিন্তু তুমি খুঁজে পাবা না, অর্থাৎ সেই আনন্দটা তুমি উপভোগ করতে পারবে না। ঠিক তেমনিভাবে যে আমাদের জীবনের কিন্তু আমাদের জীবসত্তার বা আমাদের জীবনের সামান্য ভুল ত্রুটিগুলো থাকতে পারে, কিন্তু সেদিকেই যদি তুমি বারবার সেই ভুল ত্রুটি ধরেই শুধু নিজে আক্ষেপ করো, নিজে চিন্তা চেতনা করো যে না আর উপরের দিকে আমার মনুষ্যত্ব যোগ্যতা আর পৌঁছানো সম্ভব নয়, তাহলে তুমি শিক্ষার যে মর্মার্থ সেটা তো বুঝতে পারবে না। এবার দেখো, তেমনি অন্য বস্তুর চিন্তায় হামেশা মানুষ সবসময় বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুই দিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্য বস্তুর চিন্তার বেরি উন্মোচন করা, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান ও প্রয়োজন, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেরিমুক্ত হয়েও, বেরি মানে হচ্ছে শৃঙ্খলা আর কি, বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করিবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। অর্থাৎ এই যে আমাদের যে মনুষ্যত্বের আহ্বান করে যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, যদি এই জিনিসগুলো আমরা এখনই চিন্তা চেতনা না করি তাহলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
হয়তো কোনো একটা সময় কিন্তু আমাদের ভিতরে এরকম একটা ফিলিংস আসতে পারে যে মনুষ্যত্বের ঘরে বসতে পারলাম না কেন, তখন সেই পিঞ্জরাবদ্ধ পাখির মতো উঠবার আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু আর উঠতে পারবে না। অর্থাৎ তুমি তোমার সুন্দর জীবনটাকে যদি একেবারেই নস্যাৎ করে ফেলো, আর কিন্তু তোমার মনুষ্যত্বের জগতে পৌঁছানো কখনোই সম্ভব নয়। তাই আমাদের আজকের এই প্রবন্ধ পাঠ করে, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ পাঠ করে আমাদের মূল কাজ হওয়া উচিত যে মূল্যবোধ সৃষ্টি আসলে জ্ঞানদান নয়, এর মাধ্যমেই আমরা কিন্তু ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো। তাহলে কিন্তু আমরা এই জীব সত্তা থেকে সহজেই মানব সত্তার গড়ে পৌঁছতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি খুব ছোট্ট একটি প্রবন্ধ, কিন্তু লেখক যে মেসেজটি তিনি দিয়েছেন সারা জীবনের একটি মেসেজ দিয়েছেন, যে শিক্ষা ও মনুষ্যত্ব এই দুটি জিনিস কিন্তু আমাদের জীবনে অতীব জরুরি। তাই তোমরা এই দুটি জিনিসের রস যদি আমরা আস্বাদন করতে পারি, তবেই আমরা সার্থক এবং সাফল্যমণ্ডিত মানুষ হিসেবে সমাজে নিজেকে উপস্থাপন করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধ থেকে তোমরা যে বাড়ির কাজটি করবে, একটি অনুধাবনমূলক প্রশ্ন করবে যে কারারুদ্ধ আহারকৃত মানুষের মূল্য কতটুকু বলতে কি বুঝো, এটা একটি ব্যাখ্যা করবে। 2 নম্বরের জন্য একটা অনুধাবনমূলক প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।